ইরান এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়াল ভাবে এই দুই দেশের কাছে আবেদন করে নাই এই জিনিসের জন্য। দ্বিতীয় হচ্ছে, এই দুই দেশ অবশ্যই এটা দেখবে যে এই যুদ্ধে ইরানের পক্ষে দাঁড়ালে ইরাক, রাশিয়া এবং চীন যদি ইরানের পক্ষে দাঁড়ায় তাহলে তাদের স্বার্থটা কি, কত বড় স্বার্থ, সেটা অবশ্যই দেখবে। যেমন চীন যদি এখানে ইরানের পক্ষে দাঁড়ায় এবং আমেরিকা যদি এখানে ইরানের বিপক্ষে ইসরায়েলের পক্ষে দাঁড়ায়, আর ইরান যদি এই অঞ্চলে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে সেগুলোতে আক্রমণ করে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে এটা একটা বড় ধরনের বিশ্বযুদ্ধের দিকে জড়াবে। সেই যুদ্ধে জড়িয়ে চীনের কতটুকু লাভ, কি লাভ হবে? আমেরিকাকে দুর্বল করা, আমেরিকা এখানে নেই। ইসরায়েলকে দুর্বল করা, ইসরায়েলকে দুর্বল করে চীনের কোনো লাভ নেই। আরব বিশ্বের বিরুদ্ধে যাওয়া চীনের জন্য কখনোই পজিটিভ কোনো জিনিস নয়। হ্যাঁ, যদি তাইওয়ানের বিষয়টি হয় যে হ্যাঁ, তাইওয়ানের জন্য চীন পুরোপুরি যুদ্ধে জড়াবে, সেখানে তাইওয়ানের তার স্বার্থ আছে, সে তাইওয়ানকে দখল করে নিতে পারবে, নিজের অংশ করে নিতে পারবে। কিন্তু ইরানের সাথে যুদ্ধ করে সে ইরানকে তো নিজের অংশ করে নিতে পারবে না। বা যদি এখানে বড় একটা জোট হয়, যে বড় বড় দেশগুলো, যেমন ধরুন ইরান, তারপরে হচ্ছে রাশিয়া, এরপরে পাকিস্তান, তারপরে হচ্ছে চীন, এরপরে ব্রিক্সের কিছু দেশ, তারপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ, এরা একটা জোট হয়েছে, তখন হতে পারে যে এরা একজোট হয়ে ইরানকে সামনে দিয়ে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়াই করবে এবং পশ্চিমা যে ক্ষমতা, পশ্চিমা যে হেজিমনি এত বছর ছিল, সেটাকে তারা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার এই মোক্ষম সময় এটা মনে করছে এবং সেটা তারা তাদের অ্যাসেসমেন্টে হচ্ছে মোটামুটি বুঝতে পারছে যে এটা সময়। তাহলে হয়তো এরকম ভাবে চীন এবং রাশিয়া ইরানের পক্ষে আসতে পারে। কিন্তু এর বাইরে যেটা, যে তারা হচ্ছে বন্ধু, এতদিন পর্যন্ত ব্যবসা করছে, এই সময়ে বন্ধুর জন্য তাদের যুদ্ধে জড়ানো দরকার, আমার কাছে মনে হয় না যে এই যুক্তিতে তারা যুদ্ধে জড়াবে। বন্ধুকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে পারে, কিন্তু যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে সরাসরি একটা সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য চীন এবং রাশিয়ার ক্ষেত্রে যেই ইকুয়েশন হওয়া দরকার সেটা এখনো পর্যন্ত সামনে আমি দেখছি না। তবে এই যুদ্ধ খুব সহজে, খুব দ্রুত থামার সম্ভাবনাও কম। যদিও ইরান বারবার বলছে যে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি চায় তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দিয়ে এই যুদ্ধ থামিয়ে দিতে পারে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি এই যুদ্ধ থামায় তাহলে দেখা যাবে যে এই যুদ্ধ হচ্ছে তার জীবনের পরিসমাপ্তি টেনে নিয়ে আসবে, তার জীবনের পরিসমাপ্তি। তাকেই হয়তোবা ইসরায়েলিরাই তাকে হত্যা করতে পারে, বাইরে থেকে কারো হত্যা করার দরকার নেই। তার জেল হতে পারে, ফাঁসি হতে পারে। এমনকি তুরস্কের রাষ্ট্রপতি কয়েকদিন আগে বলেছিলেন যে এই ইসরায়েলের নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছে, সুতরাং হিটলারের যে পরিণতি হয়েছিল তার থেকে খারাপ পরিণতি তার হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, তুরস্কের রাষ্ট্রপতির কথাই যখন আসলো তখন তাকে নিয়ে একটু বলছে। তুর্কি এখন আখের গোছানোর চেষ্টা করছে। তুর্কি না ইরানের জন্য না ইসরায়েলের জন্য হচ্ছে এখন চিন্তা করছে, সে চিন্তা করছে তার নিজের, যে ইরান যদি পড়ে যায় তাহলে তুরস্ক হচ্ছে টার্গেট হবে, এটা মোটামুটি 100% নিশ্চিত। এবং তুরস্ক টার্গেট হলে তুরস্ক কার সাপোর্টে দাঁড়াবে? তুরস্ক টার্গেট হলে তুরস্কের পাশে একটা দেশ দাঁড়াতে পারে, সেটা হচ্ছে পাকিস্তান। আর একটা দেশ দাঁড়াতে পারে আজারবাইজান। এর বাইরে আর কেউ নাই তুরস্কের পাশে দাঁড়ানোর মতো। তুরস্কের রাষ্ট্রপতি গতকাল একটা তার দেশের সেনাবাহিনীর, সামরিক বাহিনীর ভিডিও শেয়ার করে, মানে তুরস্কের যে সমস্ত কি বলে সামরিক সক্ষমতা আছে সেগুলোর ভিডিও শেয়ার করে সে একটা পোস্ট করেছে এবং সেই পোস্টে বলা হয়েছে, সেই পোস্টে তিনি বলেছেন যে এই আমার জনগণ, তোমরা যদি শান্তি চাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্থাৎ সে নিজের জনগণকেও একদিক থেকে যুদ্ধের দামামা এদিকে বাজাচ্ছে, যে যদি কোনো কিছু হয় তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, মানসিকভাবে প্রস্তুত হও, অর্থনৈতিকভাবে প্রস্তুত হও, এবং আমরা সামরিক দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করছি। অর্থাৎ এর মধ্যে এই তুরস্কের যে সমস্ত সামরিক প্রকল্পগুলো ধীর গতিতে চলতেছিল অর্থনৈতিক কারণে, অর্থাৎ আপনি একটা প্রকল্প 3 বছরে যেই টাকা দিয়ে চালাবেন, যেই
টাকা খরচ করবেন সেটা যদি আপনি 1 বছরে খরচ করেন, দেখা গেছে সেই প্রকল্প আরো দ্রুত সামনে আগাতে পারে। তো সেই সমস্ত প্রকল্পে হয়তোবা এখন আরো বেশি টাকা ঢালবে সরকার এবং জনগণের কাছ থেকে আরো বেশি ট্যাক্স তুলবে, এটা করবে সেটা করবে, জনগণের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিসের দাম বাড়বে এবং সামরিক খাতে আরো বেশি বিনিয়োগ করবে, সেটার একটা ফিল্ড রেডি করতেছে তুরস্কের সরকার, আমার কাছে এটা মনে হচ্ছে। এবং গত 1 সপ্তাহ ধরে তুরস্কের রাষ্ট্রপতি, তুরস্কের বিভিন্ন মন্ত্রী, তুরস্কের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এভাবেই খবর করছে যে তারা তাদের সামরিক দিক দিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী, তাদের মিসাইল সিস্টেম কতটা শক্তিশালী, তাদের মিসাইলের রেঞ্জ কত, সেটাকে আরো বাড়ানো দরকার। এরদোগান বারবার এই কথাও বলছে যে এই আমার জনগণ তোমরা দেখো, তোমরা নিশ্চিত থাকো যে আমরা এমন কিছু ডিফেন্স সিস্টেম তৈরি করছি বা ওপেন করতে যাচ্ছি অল্প কিছু দূরের মধ্যে, যেটা দেখলে আমাদের উপরে আক্রমণ তো দূরের কথা, আক্রমণের চিন্তাও তারা মাথায় করবে না। এরকম ভাবে কিছু মোটামুটি বড় বড় কথাবার্তা বলেছেন। এখন যেটা সবসময় বলা হয় যে আসলে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বোঝা যাবে যে কার অস্ত্রের শক্তি কত। আজকে সকালে তেল আবিব এবং তেল আবিবের আশেপাশে যে আক্রমণ করেছে, সেই আক্রমণে বলা হচ্ছে যে 30টা মিসাইল। এখন এই 30টি মিসাইলের জন্য ইসরায়েল যে পরিমাণ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল খরচ করেছে এবং ইসরায়েলের এই 30টি মিসাইলের মধ্যে থেকে যতগুলো আঘাত এনেছে, কতগুলো আঘাত এনেছে সেটা এখনো পর্যন্ত বলা হয়নি। যতগুলো আঘাত এনেছে সেটা দেখে বোঝা যায় যে ইরানের আক্রমণ যদি আরো তীব্র হয় তাহলে ইসরায়েল একা সেই আক্রমণ ঠেকাতে পারবে না এবং এজন্য ইসরায়েল খুব দ্রুত আমেরিকাকে সামনে টেনে আনতে চাইছে। অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন, ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় কেন হামলা চালাচ্ছে না, ইসরায়েলের এই পারমাণবিক অবস্থায় কেন হামলা চালাচ্ছে না ইরান। দেখুন, পারমাণবিক স্থাপনায় হামলা চালালে যদি সেই পারমাণবিক স্থাপনায় হামলা মানে আঘাত হানতে সক্ষম হয় তাহলে সেগুলোতে আঘাত হানতে পারে বা সেগুলোতে হামলা চালাতে পারে। কিন্তু যদি সে দেখে যে এই পারমাণবিক স্থাপনায় আঘাত হানলে আমি 30টা মিসাইল নিক্ষেপ করব, তার সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম এত চমৎকারভাবে এবং এত বেশি সেখানে এয়ার ডিফেন্স ব্যাটারি সেট করা যে আসলে আমার এই 30টা মিসাইলের একটাও সেখানে এই মুহূর্তে হামলা করবে না, তাহলে সে সেই পারমাণবিক স্থাপনায় এই মুহূর্তে হামলা করবে। যুদ্ধের ময়দানে এক একটা দেশ এক একভাবে পরিকল্পনা করে। কেউ কেউ পরিকল্পনা করে যে আমি নিউক্লিয়াসকে অর্থাৎ সেন্টারকে আগে ধ্বংস করে তারপরে হচ্ছে ওই পক্ষের ধস নামাবো। আবার কেউ কেউ পরিকল্পনা করে যে আমি আগে হচ্ছে সাইটকে ধ্বংস করে সেন্টারকে বা রাজাকে, ওই যে দাবা খেলা যেটা হয় যে রাজাকে ডিফেন্সলেস করব, তাকে আর রক্ষা করার কেউ থাকবে না, তখন আমি রাজাকে আক্রমণ করব। অর্থাৎ ধরুন আপনি এরকম যে ইরান এখন যেই সমস্ত কম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করছে, এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সেখান থেকে ধ্বংস করছে ইসরায়েলের সেই সমস্ত জায়গার এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অনেকগুলোকে অকেজো করছে। এর কারণে কি হচ্ছে, অন্য জায়গা থেকে হয়তো তার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আসা লাগতেছে, কথার কথা। তারপরে সে এই যে কম গুরুত্বপূর্ণ জায়গাগুলোর প্রতি এখন বেশি নজর দিতে হচ্ছে। এই বেশি নজর দিতে গিয়ে তখন তার বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সে যেভাবে নিরাপত্তা দিয়ে রেখেছিল সেই নিরাপত্তায় ত্রুটি ঘটবে, তখন হয়তো দেখা যাবে যে সে সেন্টারে আক্রমণ করলো। হ্যাঁ, একটা যদি বলা হিসাব করি। আর ইসরায়েল যেটা করছে সেটা হচ্ছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইরানের এই যে সেনা কমান্ডারদেরকে হত্যা করে তারপরে করে যে এইখান থেকে সেন্টার থেকে আমি আক্রমণ করে দুর্বল করব, তারপরে সে এমনিতেই হচ্ছে পড়ে যাবে। অর্থাৎ এই যে আক্রমণটার কথা ইসরায়েল যেটা করতে সেটা হচ্ছে খুব দ্রুত ফলাফল পাওয়ার যে আক্রমণ, আর ইরান যেটা করতেছে সেটা হচ্ছে ধীর গতিতে আস্তে আস্তে দীর্ঘমেয়াদে ফলাফল পাওয়ার আক্রমণ। আমার কাছে যেটা মনে হচ্ছে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিকভাবে আমার ব্রেইনে যেটা আসে সেভাবে আগাচ্ছে। এখন এই যুদ্ধ যখন, এই ধরনের আক্রমণের যুদ্ধ যখন দীর্ঘায়িত হয় তখন এই কম শক্তি সম্পন্ন পক্ষটি বেশি শক্তি সম্পন্ন পক্ষের অনেক বেশি ক্ষতি করতে পারে। এটা কিন্তু আমরা ইউক্রেনেও দেখেছি। ইউক্রেনের রাশিয়া শুরুতে কি করেছিল যে একেবারে ইউক্রেনের রাজধানীকে আটকে ইউক্রেনের রাজধানীতে হাজার হাজার ট্যাঙ্ক এইটা সেটা দিয়ে মোটামুটি অল্প কয়েকদিনের মধ্যে ইউক্রেনের রাজধানীর পতন ঘটানো। কিন্তু সেখানে দেখা গেল যে ইউক্রেন আস্তে আস্তে পাল্টা হামলা করে সে কিন্তু রাশিয়ার মধ্যে শুরুতে কোনো আক্রমণই করে নাই। সে
এই যে দূরের মানে গণ্ডির দূরের নিউক্লিয়াস থেকে অনেক দূরের যে সমস্ত শক্তি ছিল সেগুলোকে আক্রমণ করছে, এবং শেষ পর্যন্ত গত কিছুদিন আগে আমরা দেখলাম যে রাশিয়ার একেবারে ভিতরে আক্রমণ করছে। এখানে হয়তোবা হতে পারে দুই পক্ষ এই ধরনের কিছু কৌশল নিয়ে সামনে আগাচ্ছে।